আজকে আচার্যদেবের এই কিছুদিন আগে আলোচনায় পড়েছিলাম যে তিনি বলছেন যে আমি এই ধুতি পরতে আমার ভালো লাগে না, আমার প্যান্ট শার্ট পরতেই ভালো লাগে, কিন্তু আমি ঠাকুরকে ভালোবাসি তাই আমি ধুতি পাঞ্জাবি পরি। তিনি ভালোবাসেন বলে। তাই আমরা মায়েরাও ভালোবাসি বড় মা, সারা জীবন তিনি লাল পেড়ে শাড়ি পরে গেছেন, তাই আমরাও ভালোবাসি বড় মাকে, তাই অনেকেই আমরা লাল পেড়ে শাড়ি পরে এসেছি। আজকে বড় মায়ের জন্মদিন যেহেতু, তাই একটু তার কথা বলি। আজকে তিনি হওয়ার আগে তার মা এসেছিলেন, তো তার মায়ের নাম হলো তিনয়নী দেবী। তার তিনয়নী দেবীর বাবা যখন মারা যায়, তারা 2 বোন 1 ভাই, তাকে রেখে যখন তার বাবা মারা গেল, তখন মা অকালে পড়ার মতো, তখন দেখলো যে মেয়ের জন্য ভালো সম্বন্ধ কোথায় পাওয়া যায়। তখন তিনি ওই কৈলাসবাসিনী রামগোপাল ভট্টাচার্য এবং তার বড় ভাই দুজনের সাথে মহিষী এবং তিনয়নী দেবী দুজনের বিয়ে দেয়। তিনয়নী দেবীর তখন বয়স ছিল 7 বছর আর তার দিদির বয়স ছিল 9 বছর। দুজনই এক পরিবারে এসেছিলেন। তখন এক পরিবারে যখন আসলেন, বড় বোন সবসময় সামনে রাখার চেষ্টা করত, কিন্তু যেদিন বৌভাত তাকে ফুলের সজ্জায় সাজিয়ে তাকে যখন শ্বশুর ঘরের মধ্যে দেওয়া হলো, তিনি যখন দেখলো যে তার ঘরে শুতে গিয়ে তার মাকে দেখা যাচ্ছে না, ওইটুক বাচ্চা মাকে ছেড়ে এসছে, তার খুব কষ্ট। তখন ঘরের মধ্যে দেখলো ঘরের চকিতে একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে বসে আছে। তো ভাবলো আমি এখন কোথায় যাবো, আমার মা তো এখানে নেই। তখন ওই উনিও বুঝলেন, তখন রামগোপাল ভট্টাচার্য 18 বছর বয়স, তিনি কলকাতা পড়াশোনা করতে আসেন, মাঝে মাঝে ছুটি পেলে তেমন পাবনায় যান। তাই তিনি যখন দেখলেন যে মেয়েটি ঘরে দরজা দাঁড়িয়ে চোখ দিয়ে জল পড়ছে, তখন তাকে আদর করে বলল, তোমার ঘুম পেয়েছে, আসো তোমাকে এখানে শুয়ে দিই। তার তখন ঘুমে পেয়েছিল, সে তখন শুয়ে পড়লো। তা যখন অত ছোট্ট মেয়ে যখন বিয়ে হয়ে আসলো সে শ্বশুর বাড়িতে, তখন তার সবাই তাকে তো দেখে, ছোট্ট মেয়ে দেখতে খুব সুন্দর, সবাই দেখতে আসে। এবার সে যখন রামগোপাল ভট্টাচার্য স্কুলের জন্য আবার কলকাতায় চলে আসলেন, তিনি তাকে বাপের বাড়ি গেল। এবার বাপের বাড়ি যাওয়ার পরে তার যখন পরীক্ষা শেষ হয়ে গেল, সে যখন আবার সেই রামগোপাল ভট্টাচার্য আসলেন বলে তিনয়নী দেবীকে আসার জন্য বললেন। তখন তার খুব রাগ হলো, কেনই বাবা আসা, আমার আসতে, তুমি এসতেন বলে আমাকে তো আবার আমার শ্বশুর বাড়ি যেতে হবে, তাই তার খুব রাগ হচ্ছে। এবার তিনি বই পড়াশোনা করেন বলে তিনি বিছানায় বসে বসে বই করছেন, পড়তে পড়তে তার কখন একটু চোখটা লেগে এসছে বলে তিনি দেখলো যে তার বইগুলোই তার শত্রু। ওই বই পড়ে বইগুলোকে তিনি কুচি কুচি করে বৃন্দাবন পুরো টুপ বানিয়ে ফেললেন। তখন তিনি চেঁচিয়ে উঠলেন রামগোপাল যে, মা দেখো সে তোমার বৌমার কাণ্ড। তো বৌমা এমনই ছিলেন, যখন তার 14 বছর বয়স হয়, তখন তিনি গর্ভ সন্তানের জননী হবেন বলে তখন সকালে সাপ দেওয়ার চেষ্টা করলো, সাপ দিয়ে তাকে আবার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বাপের বাড়ি যখন পাঠিয়ে দেওয়া হলো, তিনি মায়ের কাছে আসেন। যখন শ্রাবণ মাস, জল ভর্তি, মায়ের সবসময় সাবধান করে যে একটু এদিক ওদিকে যাচ্ছিস, একটু সাবধানে থাকিস। একদিন শুয়ে শুয়ে তিনি স্বপ্ন দেখছেন যে তিনি আসলে আমাদের উঠোনটা নিকোনো এবং লক্ষ্মী পুজো হচ্ছে, ঝাঁপির থেকে একটা পরমা সুন্দরী মেয়ে, কপালে বড় টিপ এবং তার লাল পেড়ে শাড়ি, গায়ে আলতা, সেই দিয়ে সে তখন আস্তে আস্তে এসে তার শরীরে মিলিয়ে গেল। সেই মিলিয়ে গেল দেখে তার খুব আনন্দ হলো এবং ঘুমের থেকে উঠে হাসছে। তাই দেখে মা এসে বললেন, তুই হাসছিস? বলছে, মা এমন একটা স্বপ্ন দেখলো। বলে, ভোরের স্বপ্ন অনেক সময় সত্যি হয়, কাউকে বলতে হবে। তাই তিনি যখন তার সন্তান হলো, সারাদিন গেল সেদিন কৃষ্ণা দাসী তিথি পুণ্য লগনে 14 শ্রাবণ রবিবার, তার যখন তিনি আমাদের জগজ্জননী মায়ের জন্ম হলো, তখন তার সেই যে স্বপ্ন দেখেছিল তার সাথে মিলানোর চেষ্টা করছিল মায়ের মুখের সাথে মেয়ের মুখে। তাই যখন দেখলো যে হ্যাঁ অনেকটাই তো সেরকমই দেখতে, তাই আজকে তিনি যখন জন্মগ্রহণ করেন, তার চারিদিক ফটকের মতন আলো হয়ে গেল। তাই আলো হয়ে গেল দেখে তার দিদিমার নাম রেখেছিলেন ভক্তি। তাই ভক্তির যখন জন্ম হলো, তার মামা সারাদিনই বসেছিল, তিনি যখন বাজারে গেছিলেন কিছু আনার জন্য, আনতে গেল পরে বাড়ির যে দাদাবাবু বলছে, দাদাবাবু দিদিমণির একটা কন্যা সন্তান খুব সুন্দর হয়েছে, তুমি আসো। বলছে, তাই? আমার পরনে যে কাপড় ধুতিটা আছে, এগুলো তোর, তুই যা বাড়ি যা, আমি নিজের
দেবো, এটা করতে দেবো। সে তো খুব হাসতে হাসতে বাড়ি চলে আসলো। আনন্দ ধরে না যে ফটকির জন্ম হলো। ফটকির যখন জন্ম হলো তখন তার জন্মের পরে তিনি আবার মা শ্বশুরবাড়ি চলে গেলেন। শ্বশুরবাড়ি সেই বছরই আবার গর্ভ হলো। তো গর্ভ হয়েছে বলে তিনি আবার বাপের বাড়ি আসলেন। তার যখন 2 বছর বয়স তখন তিনি মা বললেন যে তুই এই পুত্র সন্তান হয়েছে তোর, এই সন্তানকে নিয়ে আবার এই সন্তানকে তুই কিভাবে মানুষ করবি, তাহলে ফটকি এখানেই থাক আমার কাছে। তার শাশুড়িকেও জানিয়ে দেওয়া হলো যে ওইভাবে যেন মার কাছেই থাকে। তাই আজকে ফটকি যখন থাকলো তিনি 8 বছর বয়স পর্যন্ত দিদিমার কাছে ছিল। কেননা দিদিমা শিব পুজো করতেন, তিনি মাটি ডেলি করে ডেলি সুখ তৈরি করে তার পুজো যা লাগে বেলপাতা দুটা যা লাগে সেগুলো জোগাড় করে তিনি পুজো করতেন। ছোটবেলার থেকে তিনি শিখেছেন দিদিমা কিভাবে পুজো করে। তাই আজকে আমাদের সময় কম, বলতে ইচ্ছা করছে আজকে এইটা তো বললাম বড় মায়ের জন্ম, তার 11 বছর বয়সে বড় মার বিয়ে হয় ঠাকুরের সাথে। কেননা ঠাকুর বড় মাকে বিয়ের আগেই একবার দেখেছিলেন তার ওই কৈলাসবাসিনী তার মামার বাড়িতে। তা দেখে তাকে খুব ভালো লেগেছিল এবং মনে মনে কিন্তু চিন্তাই করেছিলেন যে ওখানেই বিয়ে হবে। এবং রামকুমার ভট্টাচার্য এবং তার বাবা শিবচন্দ্র চক্রবর্তী যখন বিয়ের আলোচনা করে তারা তখন সেইখানেই বিয়ের আলাপ হয়। এবং মেয়েকে খুব খুঁচিয়ে খুঁচিয়ে দেখেছিলেন। 1 মাস ধরে মেয়ে দেখার পর্ব চলেছিল 11 বছর বয়সে বড় মা। এই করে তিনি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসেন তিনি কোনো কিছুকে দিদিমা বলেছিল না বলবি না। তিনি প্রথম অনেক কিছু করতে গিয়ে হয়তো পারতেন না, কিন্তু প্রথম দিনই তার সেইগুলো পূরণ হতো না, কিন্তু পরে আর কোনোদিনও সেই ভুল হয়নি। আজকে লাস্টের একটা কথা বলি, যেহেতু আমাদের সময় কম, গল্প আর বলা যাবে না। বড় মা বর্দা যখন হয়ে যায়, বর্দারও বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে যায়, তখন বর্দা কলকাতা ছিলেন। ঠাকুরকে লোকে ভালোবেসে একটা ঠান্ডা ঘর তৈরি করে দিয়েছিল জামতলা ঘরে। ঠান্ডা ঘর থেকে ঠাকুরের স্ট্রোক হয়ে যায়। এবার সে যখন তার বাথরুম থেকে আসে, এসে বিছানায় একদম চিৎকার হয়ে পড়ে যায়। যেমন ডাক্তার প্যারিদাকে ডাকা হয়, বড় মাকে ডাকা হয়, সবাই এসে দেখে বড় মাকে যখন দেখে, বড় মা বিছানায় যখন ঠাকুরকে শুয়ে দেওয়া হলো, বড় মাকে দেখে প্যারিদা বললেন যে তার স্ট্রোক হয়ে গেছে। তখন তিনি মাথার কাছে বসেই আছেন। বড় খোকা কলকাতায় ছিল, তার ছেলে মেয়েরা সবাই চলে আসলেন। 2 দিন ধরে বড় মা কিছুই খান না, খালি একটু জল মাঝে মাঝে ঢোক গেলেন আর একটু পান পিতলের আছে তাতে করে ছেঁচিয়ে তাকে একটু পান দেওয়া হয়। তখন বড়দা বললেন যে মা, ঠাকুর তোকে সুস্থ করতে হবে, তোমার আশীর্বাদে আমি তাকে সুস্থ করে তুলবো। তুমি একদম না খেয়ে থেকো না, একটু ফলের রস, ও খুব ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওই ফলের রস করে দিচ্ছে, তুমি একটু